কিন্তু তাতে রূপন্তীর কি দোষ? রূপন্তী তো কিছু করেনি, যা করার করেছে তার বাবা। সেক্ষেত্রে রূপন্তীকে মেনে নেওয়া, তাকে ভালোবাসায় তো কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না। বিভানের উচিত এবার নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, রূপন্তীকে আপন করে নেওয়া, ওই মেয়েটাকে নিয়ে নিজের জীবনটা একটু সাজিয়ে তোলা। তবে বিভানের মন এ কথা মানতে চাইল না। মন মস্তিষ্কের দোটানায় জর্জরিত হয়ে পড়ল বেচারা। মাথা চেপে বসে পড়ল নিচে। ভোরের আলো ফুটেছে, চারদিকটা সূর্যের আলোয় ভরে উঠেছে ইতিমধ্যে। বিভানের ঘুম ভাঙল মাত্রই। অবশ্য সে ঘুমিয়েছে কোথায়? সারা রাত তো রূপন্তীকে জ্বালিয়েছে সে। তারপর কিছুক্ষণ নিজের যন্ত্রণায় জ্বলতে জ্বলতে চোখ দুটো একটু লেগে এসেছিল, এই যা। বিভান কোনো রকমে হাত মুখ ধুয়ে শুষ্ক চুলেই বেরিয়ে এলো বাইরে। বসার কক্ষে পা রাখতে না রাখেই মেজাজ বিগড়ালো। বসার কক্ষে পা রাখতে না রাখতেই মেজাজ বিগড়ালো বেচারার। সকাল সকাল ইমদটা এসে হাজির এ বাড়িতে। বসে রয়েছে সোফায়। বিভান চোখে মুখে থমথমে ভাব নিয়ে গিয়ে বসলো ইমাদের পাশে। কিছুটা রুক্ষ কণ্ঠে শুধালো, এত সকালে এই বাড়িতে কি করছিস তুই? রূপন্তীকে কলেজের জন্য নিতে এসেছি। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। চিবিয়ে চিবিয়ে সে বলল, কেন, ওর পা নেই? হেঁটে কলেজ অব্দি যেতে পারবে না? কোলে কোলে নিতে হবে তোকে? ইমাদ বিব্রত হলো কিছুটা। আমতা আমতা করে জবাব দিল, না মানে ভাবলাম এই পথে দিয়েই তো যাচ্ছি, রূপন্তীকে সাথে করে নিয়ে যাই। শুধুমাত্র রূপন্তীই কেন? বিভান দাঁতে দাঁত চাপলো, শক্ত কণ্ঠে বলতে চাইলো আরো কিছু, কিন্তু এর মধ্যেই খাবার কক্ষ থেকে ডাক পড়ল। রূপন্তী খাবার তৈরি করে ডাকছে। ইমাদও যেন সুযোগ পেল। এখানে বসে বসে বিভানের প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত সে। কোথায় এত সকালে সে ছুটে এসেছে রূপন্তীকে একটু দেখবে, তার আশেপাশে ঘুরঘুর করবে, তা না, এই ছেলের পুলিশের ন্যায় জেরার পাল্লায় পড়েছে। ইমাদ উঠে দাঁড়ালো, জোরপূর্বক উষ্টে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, খেতে ডাকছি রূপন্তী, চল খেতে যাই। কেন, বাড়ি থেকে খেয়ে আসিস নি? ভরকে গেল ইমাদ। আমতা আমতা করে বলল, না মানে ভেবেছিলাম রূপন্তীর সাথে একসাথে সকালে নাস্তা করব, তাই আর কি। বিভান কটমট করলো। ইচ্ছে হলো এখনই এই বদমাশ ইমাদকে লাথি মেরে বাড়ি থেকে এক্ষুনি বের করে দিতে, কিন্তু ভদ্রতার খাতিরে তাও পারছে না। হাজার হলেও ছেলেটা তার ভাই, আবার বন্ধু, তার উপরে মুহূর্তটাও খাওয়ার। এমন সময়ে চরম শত্রুকেও বাড়ি থেকে বের করে দেওয়া উচিত নয়। বিভান এবং ইমাদ একসাথেই খাবার কক্ষে এলো। দুজন বসলো পাশাপাশি। রূপন্তী আগে থেকেই প্রস্তুত করে রাখা খাবারের থালা এগিয়ে দিল তাদের পানে। অতঃপর নিজেও একটা থালা নিয়ে বসলো বিভান এবং ইমাদের মুখোমুখি। বিভান চুপচাপ খাওয়া শুরু করলেও ইমাদ চুপ রইতে পারল না। তার যেন দরদ উতলে উঠছে রূপন্তীর জন্য। মেয়েটার প্লেটের পানে তাকিয়ে সে বেশ চিন্তিত স্বরে বলল, ওইটুকু খাবারে তোমার পেট ভরবে? আরও সারাদিন কাজ করবে। রূপন্তী সৌজন্য সূচক হাসলো, নম্র স্বরে বলল, না না, এইটুকুই ঠিক আছে। ওইটুকুতে কিভাবে থাকে? আর একটা রুটি নাও। ইমাদ কথাটা বলেই নিজের থালা থেকে একটা রুটি তুলে তো রূপন্তীর প্লেটের পানে বাড়িয়ে দিল। মেয়েটা চমকালো, সাথে বিরক্তও হলো বেশ। এই ইমাদ নামক লোকটা ইদানিং বেশিই করছে, দিন দিন কেমন অসহ্যকর হয়ে উঠছে। রূপন্তী মনে মনে বিরক্ত হলেও তা প্রকাশ করলো না। নিজের প্লেটটা দ্রুত সরিয়ে নিয়ে বলল, আরও রুটি আছে, প্রয়োজন হলে আমি সেখান থেকে নিয়ে নেব। আপনার প্লেটেরটা আপনিই খান। ইমাদ বাড়ানো রুটিটা আবার ফিরিয়ে নিল। খাওয়া শুরু করলো আস্তে ধীরে। বিভান এতক্ষণ আর চোখে দেখছিল সবটাই। ভিতরে ভিতরে বেশ একটা দাবানল যে টকবক করে ফুটছে তা যেন তার চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে। এমনি সারা রাত নির্ঘুম, তার উপর সকাল সকাল এই বান্দার উৎপাত। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। বিভান খেতে খেতেই ইমাদকে উদ্দেশ্য করে বলল, তুই কখনো বিরিয়ানি খেতে খেতে তার মধ্যে এলাচ খুঁজে পেয়েছিস ইমাদ? ইমাদ চোখ মুখ কুঁচকালো।
কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, খুবই বিরক্তকর একটা জিনিস। আদা দিয়ে চা খাওয়ার সময় দাঁতের মাঝে কখনো কচ করে আদার কুচে পড়েছে তোর? ইমাদ একটু সময় নিল, ভেবে বলল, আদা চা তেমন একটা খাইনি, তাই ঠিক মনে পড়ছে না। কিন্তু তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? কারণ তোকে না আমার অনেকটা ওই বিরিয়ানির এলাচ আর আদা চায়ের আদা কুচির মতোই কিউট লাগে। শুধু কিউট না, ওভার কিউট। ইমাদের মাথায় পুরো কথাটা ধরলো না। বিভান এটা তার প্রশংসা করলো নাকি মজা উড়ালো? বিরিয়ানির এলাচ আর আদা চায়ের কুচি করা আদা সর্বদাই বিরক্তিকর, কিন্তু বিভান তো আবার শেষে কিউট লাগিয়ে দিয়েছে। ঠিক কি বলতে চাইছে এ ছেলে? ইমাদ কপাল কুঁচকে প্রশ্ন করলো। মানে? বিভান খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো, হাত ধোয়ার জন্য যেতে যেতে বলল, মানে বোঝার বয়স এখনো হয়নি তোর। আগে বয়স হোক, তখন এমনি এমনি বুঝে যাবে। স্পেনে এখন গ্রীষ্মকাল, সূর্যটা উজ্জ্বল বেশ, সাথে আবহাওয়া তাপমাত্রাও বেড়েছে। এ দেশটির জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং বিভিন্ন অঞ্চল ভেদেও এর বৈচিত্র্যতা পরিলক্ষিত। সে অনুযায়ী তাদের সাজ পোশাকও। এলিনার জন্ম স্পেনেই এবং তার বেড়ে ওঠাও এখানেই, সুতরাং তার সাজ পোশাক, চালচলন, আচার আচরণ সবকিছু এদেশের নিয়মে। গ্রীষ্মকালীন এ আবহাওয়ায় এলিনা আজ শরীরে জড়িয়ে একটা হাতা কাটা টি শার্ট এবং ঢোলাঢালা প্যান্ট। ফর্সা মুখশ্রীতে কৃত্রিম কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। সিল্কি হালকা সোনালী বর্ণের চুলগুলো ছড়িয়ে রয়েছে পিঠ জুড়ে। এলিনা এই সাজ পোশাকেই কলেজে ঢুকলো। এদিক ওদিক চোখ বুলিয়ে এগিয়ে গেল জ্যাক, ইমাদ, দোলা, বিভান, রূপন্তীর পানে। উষ্ঠে হাসি ফুটিয়ে ইংরেজি বাক্যে বলল, এলিনা, আজ আমাকে রেখে আড্ডায় বসে গেছো? এলিনার উপস্থিতি টের পেয়ে তার পানে ফিরে তাকালো সকলে। অমনি জ্যাক থমকে গেল যেন। হৃদয় স্পন্দন বেড়ে গেল তার। মেয়েটাকে আজ যেন অস্বাভাবিক সুন্দর লাগছে। কেমন প্রাকৃতিক সাথে মিশে গেছে এলিনার রূপ। জ্যাক এই মেয়েটিকে পছন্দ করে বেশ আগে থেকে, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। হাজার হলেও সে বিভান ইয়াফির বন্ধু। বেশ অনেকগুলো দিন ধরে তারা আছে একে অপরের সাথে, সেই সুবাদে বিভানের বাতাস কিছুটা হলেও লেগেছে জ্যাকের শরীরে। এদের বুক ফাটে তবু মুখ ফোটে না। রূপন্তী কিছু সরে বসতে দিল এলিনাকে। ফলস্বরূপ তার অন্য পাশে থাকা দোলাকেও কিছুটা সরে গিয়ে বসতে দিল ইমাদের সাথে ছুঁই ছুঁই হয়ে। মেয়েটা হাঁসফাঁস করে উঠল। হৃদস্পন্দন পূর্বের তুলনায় গাঢ় হলো তার। একে তো পুরুষ মানুষের পাশ ঘেঁষে বসেছে, তার উপর আবার প্রিয় পুরুষ। লজ্জা, সংকোচ, সংশয়ের মিশ্র এবং অনুভূতিতে নাজুক হয়ে পড়েছে মেয়েটার ছোট্ট হৃদয়। এখানে বসেও থাকতেও অস্বস্তি হচ্ছে, আবার উঠেও যেতে ইচ্ছে হচ্ছে না। কতদিন পর, কত শত চেষ্টার পর সে অবশেষে এই ছেলেটার একটু সান্নিধ্য পেয়েছে। এই কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিন সেও র্যাগিংয়ের কবলে পড়েছিল। সেদিন কেউ তাকে সাহায্যার্থে এগিয়ে না আসলেও ইমাদ এসেছিল। এই ছেলেটাই তাকে বাঁচিয়েছিল। সেখানে থেকেই ইমাদের প্রতি ভালো লাগা সৃষ্টি হয় দোলার। তারপর ধীরে ধীরে সে ভালো লাগা ঘনীভূত হয়ে মেয়েটার হৃদয়ে একটা প্রখর অনুভূতির সৃষ্টি করেছে। দোলা অনেকবার চেষ্টা করেছে ইমাদের কাছাকাছি আসার, তার দিকে ছেলেটাকে আকর্ষিত করার, কিন্তু বরাবরই সে ব্যর্থ। শেষে এই রূপন্তীর মাধ্যমে একটু কাছাকাছি আসতে পেরেছে ইমাদের। দোলার ভাবনার মধ্যেই ইমাদ নিজে থেকেই তার পাশ থেকে কিঞ্চিত দূরে সরে গেল। হয়তো সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এই মেয়েটার পাশে, অথচ এই ছেলেটাই সকাল বিকাল রূপন্তীর পিছু পিছু ঘুরে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে শেষরামও করে। এটাই বোধ হয় ভালোবাসা আর ভালো না বাসার পার্থক্য।
ভালোবাসলে সে নারীর জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে ছেঁচড়াও হওয়া যায়, আর ভালো না বাসলে সে নারীর স্পর্শ তো দূরে থাক, শরীরের গন্ধ অসহ্য লাগে। ক্লাস শেষে লাইব্রেরিতে এসে বসলো বিভান, জ্যাক, দোলা এবং এলিনা। শুধু বসলো না, রূপন্তী এবং ইমাদ। রূপন্তী সে তো এখানে এসেই নিজের কাজে নেমে পড়েছে, আর ইমাদ তার পিছু পিছু ছুটছে। মেয়েটা কোনো টেবিলের কাছে পৌঁছানোর পূর্বেই ইমাদ সে টেবিলের বই এনে গুছিয়ে রাখছে, অর্থাৎ সে সাহায্য করছে রূপন্তীকে। মেয়েটা হাসলো, নম্র কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একা একাই করতে পারবো। আরে কষ্ট কিসে, তুমিও করছো আমিও একটু সাহায্য করছি, এতে আরও তোমার কাজ তাড়াতাড়ি শেষ হবে। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, চোখ দুটো জ্বলে উঠল তার। দোলাও যে ব্যাপারটা খুব সহজেই গ্রহণ করছে তেমন নয়, তেমন একটা হিংসাত্মক মনোভাব জেগে উঠল মেয়েটার হৃদয়ে। তবে সে সামলালো নিজেকে, নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো বন্ধু বলে সাহায্য করেছে। দোলা নিজেকে সামলে নিলেও বিভান সহ্য করতে পারল না। বসা থেকে উঠে পড়ল সে। এগিয়ে গিয়ে বইয়ের তাক থেকে প্রায় 10টার মতো বই টেনে বের করে এনে বসলো একটা খালি টেবিলে। প্রতিটি বই একবার একবার করে উল্টে পাল্টে দেখে 5 মিনিটের মাথায় সে ডাকলো ইমাদকে। গলা উঁচিয়ে বলল, এদিকে ইমাদ। ইমাদ এগিয়ে এসে দাঁড়ালো বিভানের টেবিলের পাশে, ব্রো কুসকে শুধালো, কি হয়েছে? এই বইগুলো গুছিয়ে রাখ। কেন, তুই রাখতে পারিস না? আমি কেন রাখবো? আমি কি বলেছি রূপন্তীকে সাহায্য করব? তুই বলেছিস, তুই কর। ইমাদ কটমট করে তাকালো বিভানের পানে, বইগুলো হাতে তুলে নিয়ে পা বাড়ালো তাকের পানে। বিভানও উঠে দাঁড়ালো, কলিজা জ্বলছে তার। না, এভাবে আর চলতে দেওয়া যায় না, এখন যা করার তাকেই করতে হবে। রোজ রোজ এই যন্ত্রণা নিয়ে টেকা যায় না। শত্রুরা আক্রোশ ক্ষোভ যা আছে শত্রুতা আক্রোশ ক্ষোভ যা আছে সব সালাম সাহেবের উপরে। তার মেয়ের সাথে তো আর সে শত্রুতার কোনো সম্পর্ক নেই, তাহলে বিভান কেন সে শত্রুতার জের ধরে নিজেকে কষ্ট দিবে? এবার থেকে আর সে কষ্ট পাবে না, আর নিজের মনের কথাও লুকিয়ে রাখবে না। এবার সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে। রূপন্তীর ব্যাপারে আর এক চুলও ছাড় দিবে না কাউকে। রাত্রি কিছুটা বেড়েছে, চারদিকটা গাঢ় কৃষ্ণাভ আধারে ছেয়ে গেছে ইতিমধ্যে। বিভান রাত্রি এই ক্ষণে অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজের কক্ষের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, আর তার পিছু পিছু আছে টাইগার। বিভান এক পা সম্মুখে দিচ্ছে তো টাইগারও লেজ নাড়াতে নাড়াতে এক পা এগিয়ে যাচ্ছে। সেও রীতিমতো পায়চারি করছে বিভানের পিছু পিছু। বিরক্ত হলো ছেলেটা, কপাল কুঁচকে বলল, জ্বালার সাথে টাইগার চুপচুপ দাঁড়িয়ে থাকে এক জায়গায়। টাইগার আদেশ মানল, চুপচাপ দাঁড়িয়ে পড়লো এক স্থানে। বিভান আবার পায়চারি শুরু করলো। মাথায় এখন তার গাঢ় চিন্তা। রূপন্তীর সম্মুখে নিজের মনের কথা প্রকাশ করার সিদ্ধান্ত তো সে নিয়েছে, কিন্তু কিভাবে কি করবে তাই ভেবে পাচ্ছে না। এমনিই ছোটবেলা থেকেই সে একটু গম্ভীর চাপা স্বভাবের। নিজের ভেতরকার অনুভূতিগুলো সে কারো সম্মুখে প্রকাশ করতে পারে না, কেমন ইতস্তত লাগে। নিজের সমস্যার কথাই সে কারো সম্মুখে প্রকাশ করতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, আর তা যদি হয় তা ভালোবাসার কথা, তাহলে তো হয়েছেই। ওদিকে ইমাদটাও বাড়াবাড়ি করছে প্রচুর। নিজের মনের কথা না জানিয়েও উপায় নেই। এভাবে চুপ করে থাকলে একদিন দেখা যাবে ইমাদ রূপন্তীকে পটিয়ে নিয়ে চলে গেছে। তখন তার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিভান আরও কিছুটা সময় নিল। হুট করেই উষ্ঠে হাসি ফুটে উঠল তার। দ্রুত একটা বড় কাগজ এবং কলম নিয়ে বসে পড়ল সে। কাগজে খসখস ধ্বনি তুলে ব্যস্ত হয়ে লিখল কিছু, অতঃপর ছুটে গেল রূপন্তীর কক্ষের সম্মুখে। ব্যস্ত হাতে কক্ষের দরজায় সে লাগালো কাগজটা, তারপর আবার ছুটে এলো নিজ কক্ষে। দিনের আলো ফুটেছে। রাতের আধারকে বিদায় জানিয়ে আকাশে সূর্যটা উকি দিতে শুরু করেছে ধীরে ধীরে। রূপন্তীর ঘুম ভাঙল মাত্রই। অবশ্য সকালে একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস তার, আর এ অভ্যাস না হয়েও কি উপায় আছে কোনো?
সকালে উঠে নাস্তা তৈরি করে নিজে খেয়ে বিভানকে খাইয়ে তারপর আবার কাজে যেতে হয়। কলেজে ক্লাস একটু দেরিতে শুরু হলেই লাইব্রেরি খুলে দেয় সকাল সকালই। বিয়ে না হয়েও এদেশে এসে যেন সংসার পেতেছে সে। তবে আজ একটা বিষয়ে রূপন্তী একটু অবাকই হয়েছে বটে। এ বাড়িতে আসার পর থেকে এমন কোনো রাত নেই যে বিভান কোনো না কোনো ঝামেলা করেনি আর তার শান্তির ঘুম হারাম করেনি। কিন্তু আজ কি হলো? আজ পুরো রাতে ছেলেটা না কোনো ঝামেলা করেছে আর না তাকে জ্বালিয়েছে। ফলস্বরূপ বেশ ভালো একটা ঘুম হয়েছে রূপন্তীর। মেয়েটা নিজ মনে বিভিন্ন কথা চিন্তা করতে করতে ফ্রেশ হয়ে নিল। ঢুলুঢুলু পায়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। দরজায় কি লাগানো বা কি লেখা অত শত খেয়াল করলো না সে। প্রতিদিনের ন্যায় নিজ কক্ষ থেকে বেরিয়েই হাত তুলতে তুলতে গেল রান্নাঘরের পানে। প্রতিদিনের ন্যায় নিজ কক্ষ থেকে বেরিয়েই হাই তুলতে তুলতে গেল রান্নাঘরের পানে। বিভান হতাশ হলো। সেই ভোর রাত থেকে সে উকি দিয়ে তাকিয়ে রয়েছে রূপন্তীর দরজার পানে, যে কখন মেয়েটার ঘুম ভাঙবে আর কখন সে দরজা খুলে তার লেখাটা দেখবে। অথচ মেয়েটা তার সকল আশায় পানি ঢেলে কাগজটার পানে তাকালোই না। হাই তুলতে তুলতে চলে গেল রান্নাঘরে। কিন্তু রূপন্তীকে ওই কাগজটা দেখানো যে একান্ত প্রয়োজন, নয়তো সে নিজের মনের ভাব প্রকাশ কি করে করবে। গত রাতে কত ভেবে এইভাবে ভালোবাসা প্রকাশের উপায় বের করেছে সে। এখন তাও যদি বিফলে যায় তাহলে তো ঝামেলা। বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর জোর কদমে গিয়ে ঢুকলো রান্নাঘরে। রূপন্তী ছেলেটার পানে তাকালো একবার, অতঃপর আবারও নিজের কাজে মনোযোগী হলো। বিভান উসখুস শুরু করলো। কথাটা যে সে কিভাবে মেয়েটাকে বলবে তাই ভেবে পাচ্ছে না। কতক্ষণ মনে হচ্ছে সাধারণ 3টা শব্দই তো বলবে সে। এ আর এমন কি, কিন্তু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। বিভানের এবার নিজের উপরে নিজেরই বিরক্ত লাগছে বেশ। সে যে একটা ভীতু আগে জানা ছিল না। ছেলেটা আরো একটু সময় নিল। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার দরজা ওটা কিসের কাগজ ঝুলানো? রূপন্তীর ভ্রু কুঁচকে এলো, কপাল কুঁচকে শুধালো, দরজায় আবার কিসের কাগজ থাকবে? তা আমি কিভাবে জানবো? দেখলাম তোমার দরজায় একটা কাগজ ঝুলানো, গিয়ে দেখে এসো কিসের কাগজ। রূপন্তী ততটা পাত্তা দিল না বিভানের কথায়। আটা মাখাতে মাখাতে জবাব দিল, যে কাগজ হওয়ার হোক তো, পরে যখন রুমে যাব তখন দেখে নেব, এখন কাজ আছে অনেক। না, এখনই দেখতে হবে তোমাকে। বিভান কিছুটা উত্তেজিত হয়ে কথাটা বলল। কপালের ভাঁজ গাঢ় হলো রূপন্তীর। আটা মাখানো ছেড়ে সে তাকালো বিভানের পানে। সন্দিহান স্বরে প্রশ্ন করলো। কেন? বিভান অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, এমনি আমার মনে হলো তোমার এখনই দেখা প্রয়োজন, তাই তাড়াতাড়ি দেখে এসো। না, পরেই দেখব, কাজ শেষ করে গিয়ে। রূপন্তী আবারও আটা মাখানো শুরু করলো। অধৈর্য হয়ে পড়ল বিভান। এই মেয়েটা চাইছেটা কি এখন? এমনি তার মনের কথা জেনে রূপন্তীর প্রতিক্রিয়া কি হবে? মেয়েটা কি উত্তর দিবে? সে কি মেনে নিবে বিভানকে নাকি প্রত্যাখ্যান করবে? এসব ভেবে ভেবে অস্থির হয়ে উঠেছে ছেলেটা। চিন্তায় চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এর মধ্যে আবার এই মেয়ে আরও সময় নিতে চাইছে। বলছে কিনা কাজ শেষ হলে গিয়ে দেখবে। বিভান আর অপেক্ষা করতে পারলো না। এগিয়ে এসে খপ করে ধরল রূপন্তীর এক হাত। হকচকিয়ে উঠল মেয়েটা। তড়িৎ গতিতে তাকালো ছেলেটার পানে। চোখ বড় বড় করে বলল, এ কি করছেন? আমার হাত ধরেছেন কেন? তোমাকে এখনই দেখতে হবে, তুমি পরে দেখবে সব অপেক্ষা আমি আর করতে পারবো না। কথাটা বলেই বিভান রূপন্তীর হাত টানাটানি শুরু করলো। মেয়েটা বিরক্ত হলো, হাতটা ছাড়িয়ে নিতে চাইলো বিভানের হাতের ভাঁজ থেকে। নাক মুখ কুঁচকে বলল, আগে হাতটা তো ছাড়ুন, আমি একা একাই যেতে পারবো সেখানে, আপনার নিয়ে যেতে হবে না। কে শুনে কার কথা? বিভান এক প্রকার টেনে হিসড়ে রূপন্তীর কক্ষের সম্মুখে নিয়ে এলো তাকে। সাথে সাথে কপাল কুঁচকে এলো মেয়েটার। তার দরজায় এসব কি লেখা? একটা বড়সড় সাদা কাগজ টানানো রূপন্তীর দরজার সাথে। সেখানে আবার কালো কালিতে বেশ বড় বড় করে লেখা 143, একটা সংখ্যা মাত্র। এই সংখ্যার মানে কি? আর একটা তার
আর এটা তার দরজার সাথে টানানোই বা মানে কি? এর চেয়েও বড় কথা হলো এটা তার দরজার সাথে লাগিয়েছে কে? এবারের ভেতরে থাকে শুধুমাত্র বিভান এবং রূপন্তী। হ্যারি আর এরিক এখানে থাকলেও তারা থাকে বাড়ির বাইরে বাগানের কোণে 2-1 কক্ষ বিশিষ্ট আলাদা এক ঘরে। রূপন্তী তো এ কাগজে লাগায়নি, তাহলে কে লাগিয়েছে? বিভান। এছাড়া তো আর কাউকে মনে হচ্ছে না। যদিও এ বাড়িতে একটা লুচ্চা ভূতের উপদ্রব রয়েছে, তবে সে তো কখনো রূপন্তীর কক্ষের সম্মুখে দরজা থেকে ঢুকে না, সে ঢুকে বারান্দার দরজা থেকে। তাছাড়া রূপন্তীর মনে বেশ গাঢ় সন্দেহ রয়েছে সে লুচ্চা ভূতটা আর কেউ নয়, স্বয়ং বিভান নিজেই। শুধুমাত্র হাতে প্রমাণ নেই বলে সে কিছু বলতে পারছে না। রূপন্তী কটমট করলো, দাঁতে দাঁত চেপে শুধালো, আপনার দরজায় এটা কে লাগিয়েছে? নিশ্চয়ই আপনি। এলোমেলো দৃষ্টি ফেললো বিভান। নিজের কথা স্বীকার করবে না ভেবেও মত পরিবর্তন করলো। এত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে, এত যুদ্ধ জয় করে, নিজের মনের ভাব প্রকাশ করে শেষে যদি তা স্বীকারই না করে, তাহলে মেয়েটা জানবে কিভাবে এটা কার লেখা? বিভান ঢুক গিলল, আমতা আমতা করে বলল, 143 এর মানে কি? নিশ্চয়ই ভালো কিছু না। ভালো কিছু হলে অবশ্যই আমার দরজায় লিখতেন না। বিভান নির্বাক, হতবাক, হতাশ। এত কষ্ট করে সে এত বুদ্ধি করে 143 সংখ্যাটা লিখলো, অথচ এই মেয়ে কিনা এর মানেই বুঝলো না। অবশ্য এই সংখ্যাটার মানে সেও জানতো না। একদিন অনলাইনে ঘুরতে ঘুরতে এই সংখ্যাটা পেয়েছিল, যেখানে লেখা ছিল নিজের মনের ভাব প্রকাশের জন্য, তাই এই সংখ্যাটাই কাজে লাগিয়েছিল বিভান। কিন্তু সেখানেও ব্যর্থ। রূপন্তী তো এর মানেই জানে না। তপ্ত নিঃশ্বাস ফেললো বেচারা। তার ভাবনার মধ্যেই মেয়েটা এগিয়ে গিয়ে দরজা থেকে ছিঁড়ে ফেললো কাগজটা, অতঃপর সেটা গুছিমুছি করে ছুঁড়ে মারলো বিভানের পানে। কিছুটা চড়া গলায় বলল, আপনার 143 আপনার কাছেই রাখুন। আমার দরজায় আর কখনো এসব আউল ফাউল সংখ্যা লাগাবেন না, সাবধান। আমি যাচ্ছি, আমার কাজ আছে অনেক। রূপন্তী হন হন করে আবার চলে গেল রান্নাঘরের পানে। বিভান মেঝে থেকে তুলল মেয়েটার একটু আগের ছুঁড়ে মারার কাগজটা, অতঃপর কাগজের গুছিমুছি খুলে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল সংখ্যাটার পানে। মেয়েটা বুঝলো না তাকে। বিকাল গড়িয়ে সময়টা প্রায় সন্ধ্যার দিকে। চারদিকটা আবছা আধারে ঢেকে যেতে শুরু করেছে। সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করে স্থান করে নিয়েছে আকাশের এক কোণে। নিজেদের কাজ শেষে বিভান এবং রূপন্তী বাড়ি ফিরল কেবলই। জুতা খুলে একসাথেই দুজন ঢুকলো ভিতরে। রূপন্তী নিজ কক্ষের পানে পা বাড়াতেই তার পিছু ডাকলো বিভান। মেয়েটা থমকে দাঁড়ালো, পিছু ফিরে শুধালো, কিছু বলবেন? বিভান নিজের পকেট ঘেঁষে একটা কাগজের টুকরো বের করে আনলো। সেটা রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, তুমি নাকি অনেক ভালো ছাত্রী, এই অঙ্কটা সমাধান করে দিও তো। রূপন্তী কাগজটা হাতে নিল, দেখতে পেল সেখানে বেশ গোটা গোটা অক্ষরে লেখা 9 × 7i 3 × -7v সমান কত? বিভান চলে গেল নিজ কক্ষের পানে। রূপন্তী ওই স্থানে দাঁড়িয়েই অঙ্কটা নিয়ে ভাবলো কিছুক্ষণ, আর সমাধানও পেয়ে গেল। দ্রুত সে ব্যাগ থেকে কলম বের করে ওই প্রশ্নের নিচেই সমাধান করা শুরু করলো। উত্তর সম্ভবত মিলে গেছে। বিশ্বজয়ের হাসি হাসলো রূপন্তী। কাগজটা নিয়ে হেলে দুলে গিয়ে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আপনার অঙ্ক নিন, সমাধান করে ফেলেছি। বিভান কক্ষে ঢুকে কেবলই শরীরে জড়ানো শার্টটা খুলে একটা টি শার্ট জড়িয়েছিল। প্যান্ট এখনো পাল্টাতে পারেনি। তবে রূপন্তী অঙ্কের সমাধান করতে পেরেছে শুনে সেই অবস্থায় বেরিয়ে এলো সে। মেয়েটা উষ্ঠে বিস্তর হাসি ঝুলিয়ে কাগজটা বাড়িয়ে দিল বিভানের পানে। উৎফুল্ল কণ্ঠে বলল, কি ভেবেছিলেন আমি এর সমাধান করতে পারবো না? সামান্য একটা অঙ্ক নিন, সমাধান করে দিয়েছি। বিভান রূপন্তীর হাত থেকে কাগজটা নিতেই মেয়েটা ভেংচি কাটলো, হেলে দুলে পা বাড়ালো নিজ কক্ষের দিকে। হতাশার নিঃশ্বাস ফেললো বিভান। মেয়েটা এবারেও বুঝলো না তাকে। এ অঙ্কের উত্তর I3U।
এটা মানেই তো আই লাভ ইউ। এইটুকু সহজ কথাও মেয়েটা বুঝলো না। বিভান বুঝে পাচ্ছে না ওই রূপন্তী নামক মেয়েটা মাথা মোটা নাকি তার ভাগ্য খারাপ কোনটা। কিন্তু আজ সারাদিনের প্রচেষ্টা এইটুকু বুঝেছে, এভাবে বলে বা এভাবে মনের ভাব প্রকাশ করে কাজ হবে না কোনো। এবার তাকে অন্য কিছু করতে হবে, বড়সড় কিছু। রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা দিন। প্রকৃতিটা আজ যেন অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি সুন্দর লাগছে। এই সৌন্দর্যতা অনুভব করে ইমাদ, দোলা, জ্যাক, এলিনা সিদ্ধান্ত নিয়েছে তারা বনভোজন করবে কাছে পিঠেই সমুদ্র সৈকতে, তবে গেরে সারাদিন সমুদ্র বিলাস করবে। কাছে পিঠেই সমুদ্র সৈকতে তাঁবু গেড়ে সারাদিন সমুদ্র বিলাস করবে। আজ সরকারি ছুটি থাকায় রূপন্তীও আর না করেনি। এমনিতেও এদেশে এসে তার ঘোরাঘুরি হয়নি তেমন, এদেশের প্রকৃতিতে ততটা ভালোভাবে অনুভব করা হয়নি। তাও এই বনভোজন উপলক্ষে অন্তত তার একটু প্রকৃতি দেখা হোক। আর বিভান, সে তো যখন শুনেছে রূপন্তী যাচ্ছে তখন থেকেই রাজি। আগে হলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন রূপন্তী যেখানে সেও সেখানে। নিজেদের পরিকল্পনা অনুযায়ী তাঁবু, খাবার, পানি এবং প্রয়োজনীয় অন্য সব জিনিসপত্র নিয়ে সকলে সকাল সকালই এসে হাজির হলো বিভানের বাড়িতে। এখান থেকে বিভানের গাড়িতে করেই তারা সকলে একসাথে রওনা দিবে সমুদ্রের উদ্দেশ্যে। এখান থেকে বিভানের গাড়িতে করেই তারা সকলে একসাথে রওনা দিবে সমুদ্রের উদ্দেশ্যে। বিভানের সংগ্রহে একটা ছাদ খোলা জিপ গাড়ি রয়েছে, এমনিও খুব একটা ব্যবহার নেই তার। গাড়ির গ্যারেজেই পরে পরে শরীরে ধুলো জমেছে সে গাড়ির। শখের বসে গাড়িটা কিনলো বিভান। অনেকবার ভেবেছিল বিক্রি করে ফেলবে, পরে আবার কি ভেবে যেন বিক্রি করা হয়নি। যাক, তাও আজ সমুদ্র বিলাসে যেতে গিয়ে সেই গাড়ির ব্যবহার করা যাবে। ছাদ খোলা গাড়িতে হই হুল্লোড় করতে করতে পৌঁছে যাওয়া যাবে প্রকৃতির নিকটে। সকাল সকাল সবাই চলে আসতে আর দেরি করতে চাইল না কেউ। সবাই মিলে উঠে বসলো গাড়িতে। ড্রাইভিং সিটে বিভান, তার পাশে ইমাদ, আর বাকিরা সবাই পিছনে। তবে রূপন্তী অবস্থান বিভানের ঠিক পেছনে, তার সিটের সাথে লাগানো সিটে। বিভান গাড়ি স্টার্ট করলো। ইমাদ গাড়ির সাউন্ড সিস্টেমে গান ছাড়তে গিয়েও থেমে গেল। ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনের দিকে, সকলের উদ্দেশ্যে বলল, কৃত্রিম বাদ্যযন্ত্রের তালে গান শোনার থেকে এমনি খালি গলায় গান শোনা যাক আজ। কিন্তু গান গাইবে কে? জ্যাক কপালে ভাঁজ ফেলে প্রশ্নটা করলো। ইমাদ তৎক্ষণাৎ তাকালো রূপন্তীর পানে, উৎফুল্ল হয়ে বলল, কেন রূপন্তী গাইবে? বাংলাদেশি হয়েও বলতে গেলে বাংলা গান আমাদের শোনাই হয় না, তাও এই উসিলায় একটা বাংলা গান শোনা হবে। একটু থামলো ইমাদ, ফের বলল, একটা সুন্দর দেখে বাংলা গান শোনাও তো রূপন্তী, শুনি আমরা। রূপন্তী কিঞ্চিত অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, আমি গান টান তেমন পারি না, তাছাড়া আমার গানের কণ্ঠও ভালো নয়। যা পারো তাই গাও নির্দ্বিধায়। আমরা তো এখানে কোনো গানের প্রতিযোগিতা শুরু করিনি যে ভালো খারাপ বিচার করব। যে যেমনটা পারবে সে তেমনটাই গাইবে, একে একে আমরা সবাই গাইব। তবুও পুরো কথাটা আর শেষ করতে পারলো না রূপন্তী। দোলা, জ্যাক এবং এলিনাও তাকে ধরলো গান গাওয়ার জন্য। সকলের অনুরোধের মুখে পড়ে মেয়েটা আর না করতে পারলো না। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে সে গান ধরলো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই।
এইটুকু গিয়ে থামলো রূপন্তী। গানটা যে তার খুব একটা ভালো হয়েছে তেমন নয়, আবার যে খুব খারাপ হয়েছে তেমনও নয়, মোটামুটি চলে আর কি। তবু বিভান বাদে হাত তালি দিল সবাই। ইমাদ বেশ গদগদ হয়ে বলল, কে বলেছে তুমি গান পারো না? বেশ সুন্দর গেছো, তোমার কণ্ঠে সত্যি মুগ্ধতা রয়েছে। রূপন্তী লাজুক হাসলো। বাতাসে উঠতে থাকা চুলগুলো কানের পিছনে গুজতে গুজতে বলল, ততটাও সুন্দর হয়নি যতটা আপনি বলছেন।